মণিপুর উত্তর পূর্ব ভারতের একটি রাজ্য, যার রাজধানী ইম্ফল। উত্তরে নাগাল্যান্ড, দক্ষিণে মিজোরাম, পশ্চিমে আসাম আর পূর্বে মায়ানমার দ্বারা বেষ্টিত। মণিপুরের মোট আয়তন 22,327 বর্গ কিলোমিটার, যা ভারতের অন্য রাজ্যগুলির মধ্যে আয়তনের দিক থেকে 23তম। রাজ্যের প্রাকৃতিক বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে পাহাড়ি অঞ্চল, উপত্যকা এবং বিভিন্ন ধরনের বনাঞ্চল। মণিপুর রাজ্যের ইতিহাস বেশ দীর্ঘ এবং বেশ সমৃদ্ধ। ঐতিহাসিক সূত্রে জানা যায় এটি মৈথি রাজবংশ দ্বারা শাসিত একটি স্বাধীন রাজ্য ছিল, তবে বিভিন্ন সময়ে বিভিন্ন রাজা ও রাজ্য শক্তির দ্বারা আক্রান্ত এবং শাসিত হয়েছে। পরবর্তীতে এটি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা সুরক্ষিত একটি রাজ্য হিসাবে পরিচিত ছিল। 1947 সালে মণিপুর স্বাধীন রাজ্য হিসাবে নিজেদের ঘোষণা করার ইচ্ছা জানিয়েছিল, কিন্তু 1949 সালে রাজা বোধচন্দ্র সিং দ্বারা ভারতের সাথে অন্তর্ভুক্তির জন্য সম্মতি জানান। 1972 সাল থেকে এটি ভারতের একটি পূর্ণ রাজ্য হিসাবে স্বীকৃতি পায়। বিগত কয়েক বছর ধরে আমরা দেখছি কোনো না কোনো ইস্যুতে মণিপুর অশান্ত। তো এই অশান্ত পরিবেশে কতটা সঠিক সিদ্ধান্ত হবে মণিপুর ঘুরতে যাওয়া, সেই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আমি আজ চলে এসেছি আপনাদের সামনে। সম্পূর্ণ 2 রাত 3 দিনের ট্যুর প্ল্যান আমি আজ দেব আপনাদের। কতটা সুরক্ষিত আপনার পরিবার নিয়ে এই সময় নর্থ ইস্টের এই রাজ্য মণিপুরে ঘুরে আসা, তো জানতে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখুন। হ্যালো অ্যান্ড গুড মর্নিং। আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে একটা অফিসিয়াল কাজে আমি যাচ্ছি মণিপুর। এখন ঘড়িতে সময় সকাল 7:25। তো আমি এখন রয়েছি কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে। তো অ্যাকচুয়ালি ব্লগটা বানানোর উদ্দেশ্য একটাই, মণিপুর এই নামটা শুনলে তোমাদের সবার একটাই কথা মনে আছে, মণিপুরের কী সিচুয়েশান, কী অবস্থা, এখন কি মণিপুর যাওয়া ঠিক হবে, মণিপুর যেতে গেলে কী কী গাইডলাইন্স অবলম্বন করতে হবে। তুমি যদি নেক্সট তোমরা যদি প্ল্যান করছো মণিপুর যাওয়ার, তো এই ভিডিওতে 1 দিন 2 রাতের সম্পূর্ণ গাইড আমি তোমাদের দেবো। মণিপুরের কারেন্ট সিচুয়েশান কী আছে, তোমরা গেলে কোনো রকম অসুবিধার সম্মুখীন হতে হবে না, তো কী প্রবলেম হতে পারে, তো সেই নিয়ে সম্পূর্ণই আজকের ভিডিও। তো চলো ভিডিও এখান থেকে শুরু করা যাক। এখন রয়েছে আমি কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আমার ফ্লাইট হচ্ছে সকাল 10টায়, এয়ার ইন্ডিয়ার ফ্লাইট রয়েছে। আমি এখান থেকে বোর্ডিং পাস প্রিন্ট করিয়ে নিয়েছি। তো এই মুহূর্তে আমার চেক ইনের কোনো প্রয়োজন নেই, কারণ আমার কাছে কোনো লাগেজ নেই। তো আমি যে বোর্ডিং পাসটা প্রিন্ট করালাম সেটা হচ্ছে কিয়ক্স থেকে প্রিন্ট করলাম। এই যে কিয়ক্সগুলো আছে না, টাইম সেভ করার জন্য। তো আজকে জানি না কোনো কারণে ডিজি যাত্রাতে কোনোভাবেই আমি বোর্ডিং পাস আপলোড করতে পারছি না। তো ম্যানুয়ালি চেক ইন করতে হলো, মানে প্রথমে আমাকে এন্ট্রি টিকিট নিতে হলো, CISF দিয়ে ভেরিফাই করাতে হলো, তারপর বোর্ডিং পাসটা আমি এখান থেকে প্রিন্ট করালাম। তো চলো এবার সিকিউরিটি চেকিংয়ে যাবো। সিকিউরিটি চেকিং মানে অনেক ঝামেলার ব্যাপার, মানে একটাই ব্যাগ আছে, এর মধ্যে সমস্ত জিনিস আমাকে খুলে বার করতে হবে। এর মধ্যে ল্যাপটপ, তার থেকে আপনার হেডফোন, পাওয়ার ব্যাঙ্ক, চার্জার, এভরিথিং খুলে বার করতে হবে আমাকে। তো যাই আগে সিকিউরিটি চেকিংটা করে নিই, তারপর বাকির কথাটা গিয়ে ওখানে বলছি, ভেতরে ঢুকে তারপর কথা বলছি। চলমান সিঁড়িগুলো বানিয়েছে না, সত্যি খুব সুন্দর, মানে কষ্ট করে হাঁটতে একদমই হচ্ছে না। তো সিকিউরিটি চেকিং কমপ্লিট। সিকিউরিটি চেকিং করে আমরা চলে এলাম আমাদের গেট নম্বর 19 নম্বর। আমাদের যে গেট আছে সেই 19 নম্বর গেটের সামনে এসে আমরা অপেক্ষা করবো। এখন বাজে সকাল 8টা এখনও বাজেনি, 7:40, মানে প্রায় 2 ঘন্টা আমাকে অপেক্ষা করতে হবে। এমনিতে আমার অভ্যেস আছে এটা সবসময় তাড়াতাড়ি চলে আসার। তো চলো যাই, অপেক্ষা করি। পৌঁছে গেছি, সব কিছু কমপ্লিট করে বসে আছি আমরা। আমি আছি এখানে বসে আপনার কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে। তো এখন সময় 8:21, এখনও প্রায় আধ ঘন্টা পর বোর্ডিং স্টার্ট হবে। তো বেসিক্যালি আজকের যে ট্রিপটা থাকছে সেটা হচ্ছে মণিপুর নিয়ে। মানে আমি আজ পৌঁছবো ওই 11টা নাগাদ পৌঁছবো মণিপুরে। 1 ঘন্টাই জাস্ট লাগে এখান থেকে মণিপুরে পৌঁছবো ইম্ফলে, তারপর ওখানে আমার স্টে আছে। আমাদের বিমান পাড়ি দিল কলকাতার আকাশপথে। কলকাতার আকাশপথ দিয়ে বেরিয়ে বাংলাদেশের উপর দিয়ে আমরা চললাম মণিপুরের রাজধানী ইম্ফলের পথে।
এসেছি ইম্ফলে, মণিপুরের ক্যাপিটাল ইম্ফল। সবাইকে আরও একবার ওয়েলকাম ইম্ফল থেকে। এখানে কোনো বাস নেই, আমাদেরকে হেঁটেই যেতে হবে এয়ারপোর্টের মধ্যে, ওই সামনে এয়ারপোর্ট, ওখানে হেঁটেই যেতে হবে। পেছনে আমাদের ফ্লাইট এয়ার ইন্ডিয়ার AI-733, ওই পেছনে দাঁড়িয়ে আছে ওই ফ্লাইট। চলো বাইরে যাই, বাইরে গিয়ে বাকি কথা হচ্ছে। আচ্ছা, এখান থেকে গিয়ে না ILP করাতে হবে। পৌঁছালাম মণিপুর ইম্ফল এয়ারপোর্টে, সামনেই পুরো পাহাড়, দেখতেই সামনে পাহাড় দর্শন দিয়ে দিয়েছে। একটা ম্যান্ডেটারি যেটা ইনফরমেশান, যেটা আমি জানতাম আগে থেকে, বাট শেয়ার আমি এখানে এসে করবো বলে করা হয়নি। আপনি যদি নর্থ ইস্টের কোনো স্টেটে ঘুরতে আসেন না, আপনাকে ILP বানাতে হবে, ইনার লাইন পারমিট। যে ইনার লাইন পারমিটটা আপনি অনলাইনেও করতে পারেন, চাইলে অনলাইনে যদি করতে চান তাহলে মোটামুটি 48 ঘন্টা আগে করবেন, কারণ আমি কালকে করেছিলাম, গতকাল অ্যাপ্রুভ হয়নি। তো ডকুমেন্ট সব কিছু ওখানে দেওয়াই ছিল, আমাকে নতুন করে কিছু দিতে হয়নি। এখানে এসে 100 টাকা পেমেন্ট করে আমি ইনার লাইন পারমিটটা পেয়ে গেছি। তাই ভ্যালিডিটি হচ্ছে 1 মাস। যদি 1 মাসের থেকে বেশি আপনি থাকতে চান, এটাকে আবার এক্সটেন্ড করতে হবে। তো এটা কিন্তু ম্যান্ডেটারি, মানে আপনাকে আসলে এটা করতেই হবে একদম, নাহলে আপনি বেরোতে পারবেন আর কোথাও ঘুরতেও পারবেন না। তো করে নিয়েছে ILP, জাস্ট গাড়ি বাইরে আসছে, গাড়ি আসলে গাড়িতে উঠে তারপর যাও। গাড়ি থেকে নেমে গাড়ি হলো জাস্ট এয়ারপোর্টের পাশে একটা ক্যাফে আছে, নামটা আমাকে দেখে বলতে হবে, লিখলা, একটু প্রোনাউন্সিয়েশন আমার প্রবলেম হচ্ছে। লিখলা নামে আমার ক্যাফে আছে। তো এখান থেকে বুঝতে পারছি না, সব উল্টোপাল্টা টাইপের খাওয়া। তো একটা ক্যাফের জন্য একটা বার্গার অর্ডার করলাম। দেখি ব্রেকফাস্ট তো হয়নি, সেই সকালে যা ওই ফ্লাইটের মধ্যে ফ্রুটস দিয়েছিল ওটাই খেয়েছি। তো ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে কাজ সারবো। এখনও পর্যন্ত যা কন্ডিশন মণিপুরে মোটামুটি ভালো, কোনো প্রবলেম আমার চোখে পড়ছে না। চলো যাই, বাকি গাড়িতে যেতে যেতে বাকি দেখাবো। খাওয়ার বার্গারটার দাম 100 টাকা, কফিটার দাম হচ্ছে 30 টাকা। ঠিক আছে, টেস্ট করে নিই, টেস্ট করে তারপর বাকিটা বলছি। এখন তো রাস্তাঘাট মোটামুটি বেশ ভালোই ক্লিয়ার, পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট, পরিষ্কার। বাট এখানকার টেম্পারেচার আমাদের মতে, মানে 26 ডিগ্রি টেম্পারেচার দেখাচ্ছে, বাট অতটা না গরমের অনুভব হচ্ছে না। তাই টেম্পারেচারটা মোটামুটি একটু মনোরম মনে হলো। চলো রাস্তায় যেতে কথা হচ্ছে। আমি জাস্ট এয়ারপোর্ট থেকে হোটেলে এলাম, ব্রেকফাস্ট করলাম, তার সাথে কথা বললাম। তো এখনও পর্যন্ত খুব ভালো এরিয়া, কোনো অসুবিধা হচ্ছে না। বাট আমি যে জায়গাটাতে আছি না, এই জায়গাটা অসাধারণ অসাধারণ। প্রথমে আমি আপনাদের ছোট্ট করে রুম ট্যুরটা দিয়ে দিই, তারপর বলছি। একদম মানে ট্যুর দেওয়ার আগে আমি বলছি হাইলি রেকমেন্ডেড। যদি আপনি মনে করেন এই হোটেলটা বুক করবেন, এই হোমস্টেটা, একদম চোখ বন্ধ করে বুক করে নিতে পারেন। আগে দেখি, জাস্ট ঢুকেই একটা এরকম টি টেবিল দেওয়া আছে। এখানে আপনার চায়ের যন্ত্রপাতি সব দেওয়া আছে, চা, কফি, সুগার। একটা ছোটো মিনি বার দেওয়া আছে, যেটা হয়তো আমার দরকার পড়বে না, তাও আছে। এখানে ডাস্টবিন রয়েছে। আর এদিকে আপনার টেবিল ল্যাম্প রয়েছে, রিডিং টেবিল ল্যাম্প একটা, পড়ার জন্য একটা ছোট্ট টেবিল আছে। খুব বড় মাপের একটা ডবল সাইজের বেড, এইভাবে ডবল সাইজের বেড, মানে ইজিলি দুজন থাকতে পারবেন। ওই দিকেও একটা টেবিল দেওয়া আছে, এসি রয়েছে। পাখাটা কিন্তু খুব সুন্দর, পছন্দ হয়েছে আমার পাখাটা, বাট পাখা দরকার হবে না। আর এই দিকটা খালি দেখুন একবার, ওখানে ওয়ার্কিং ডেস্ক একটা দেওয়া আছে, ওয়ার্কিং ডেস্ক। এদিকে টিভি, এখানে একটা সেন্টার টেবিল, এখানে একটা সোফা। সোফার পর এই দিকে জামা কাপড় রাখার জন্য এখানে একটা কাবার্ড দেওয়া আছে। এখানে একটা মিরর দেওয়া আছে, খুব বড় মিরর। টয়লেটটা দেখুন একবার, ওয়েস্টার্ন কোমোড দেওয়া আছে টয়লেটে। এখানে আপনার বেসিন আছে, এদিকে শাওয়ার এরিয়া, আর অবশ্যই বড় মাপের একটা গিজার এখানে রয়েছে। গিজারের পর ভিউ দেখুন এদিক থেকে, এই হচ্ছে ভিউ। বাইরেটা নিয়ে গিয়ে দেখাই আমি আপনাদের, একবার বাইরেটা শুধু দেখান। এখান থেকে আপনার ব্যালকনিতে যাওয়ার জায়গা আছে। সব থেকে মজার কথা, ব্যালকনির মধ্যেও একটা কিন্তু বসার জায়গা রয়েছে। এখানে চাইলে ব্যালকনিতে বসেও কাজ করা যেতে পারে আরামসে। আমি তো এখানেই বসবো, এখানে বসে আমার কাজগুলো করবো। আর খালি ভিউ দেখুন, খালি ভিউ, কি অপরূপ ভিউ। পুরো ওই দূরে একদম পাহাড়ের রেঞ্জগুলো দেখা যাচ্ছে। আমি যে জায়গাটায় রয়েছি, এই জায়গাটা অ্যাকচুয়ালি আপনার মানে একদম বর্ডার বলতে পারে, মানে মণিপুরের যে ঝামেলা এরিয়া, মানে যেখানে ঝামেলা চলছে দুই মানে জনগোষ্ঠীর মধ্যে, আপনারা সেটা জানেন। আমি আর ওইদিকে যাচ্ছি না। তো এই যে হিল দেখতে পাচ্ছেন, এই হিলের ওপারে যাওয়া কিন্তু নিষেধ, এদিকে আর যাওয়া যাবে না। ওই হিলের ওপারে আমরা যেতে পারবো না। এখান পর্যন্ত আমরা আছি। বেশ কিছুদিন আগে এই হোমস্টেটা কিন্তু বন্ধ ছিল। আমাকে মানে আমি যার সাথে দেখা করতে গেছিলাম, উনি বললেন বেশ কিছুদিন আগে এই হোমস্টেটা বন্ধ ছিল। তো তারপর রিসেন্টলি এই হোমস্টেটা খুলেছে। কিন্তু সত্যি বলছি, মানে এই যে ভিউ, এটা দেখে না অপরূপ দৃশ্য, অপরূপ দৃশ্য, মন ভরে গেল আমার। আর এটার ভাড়া নিচ্ছে পার নাইট 3,500 টাকা। তো
ইজি, মানে আপনি এই ভিউ এই লোকেশনের জন্য 3,500 টাকার এই স্পেসিয়াস রুমের জন্য আমি বলতে পারি এটা অ্যাফোর্ড করা যেতে পারে। অবশ্য 3,500-এর সাথে কিন্তু ব্রেকফাস্ট ইনক্লুডেড ব্রেকফাস্ট। তো এখানে ইজিলি বসে আমরা কাজ বাজ করতে পারবো, আমার যা কাজ আছে সেগুলো আমি এখান থেকে করতেও পারবো। এই হচ্ছে এখনও পর্যন্ত মণিপুর। তো আমি একটু ফ্রেশ হয়ে বাকি কথা বলছি। আমরা বেরোবো বিকেলে, ছোটো ছোটো কিছু জায়গা যাব, যেমন এখানে যে স্পটগুলোর মধ্যে ফেমাস হচ্ছে ইমা মার্কেট। চেষ্টা করবো যে আজকে বিকেলের মধ্যে ইমা মার্কেটটা ঘুরে নেওয়ার। তো চলো একটু ফ্রেশ হয়ে যাই, তবে বাকি কথা বলছি। আমি হচ্ছে লাঞ্চ করার জন্য জিজ্ঞেস করলাম এখানে, তো আমি যে টাইমে এখানে এসেছি সেই টাইমে লাঞ্চের টাইম অলরেডি ওভার হয়ে গেছে, তো ওই জন্য লাঞ্চ আর এখান থেকে করা সম্ভব হয়নি। আর এমন জায়গায় রিসর্ট না, এখানে আশেপাশে কোনো সেরকম রেস্টুরেন্ট নেই। তো বেশ কিছু কাজ আমার রুমের মধ্যে ছিল, অফিসিয়াল কাজ, সেগুলো সারার জন্য আমি বাইরে গিয়ে আর মানে লাঞ্চ করতে পারেন। তো জোম্যাটো থেকে বললো আউটসাইড ফুড অ্যালাউড আছে, আউটসাইড ফুড আমি নিতে পারি। তো জোম্যাটো থেকে জাস্ট অর্ডার করে নিলাম খাবারটা। এবার লাঞ্চ করব, কিছু কাজ আছে, কাজ সেরে তারপর বেরোবো। তোমাদেরও দেখাবো, মার্কেটটা ঘুরবো। এখানকার যে মার্কেট আমি তোমাদের ফার্স্টেই বলেছিলাম একটা ঐতিহাসিক জায়গা, সেই জায়গাটা দেখাবো। কী খাবার আছে আমি একবার দেখিয়ে দিই। KFC থেকে আনালাম, জোম্যাটো দিয়ে দেখাচ্ছি। চিকেন পপকর্ন রাইস, যা কোয়ান্টিটি এই বোলটায় এই কোয়ান্টিটি দিয়েছে, আমার জন্য ঠিক আছে এই মুহূর্তে। এখানে দুটো পেরি পেরি চিকেন স্ট্রিপস আছে, আর এখানে রয়েছে ফ্রাইস, তার সাথে রয়েছে কোল্ড ড্রিঙ্কস। এটা তো চলো খেয়ে নিই। টেস্ট নিয়ে তো আর কিছু বলার নেই, KFCর টেস্ট সবাই জানো, আমাকে আর নতুন করে কিছু বলতে হবে না। তো আমি খেয়ে নিয়ে তারপর বাকি কথা বলছি। খেয়ে নিয়ে আবার বেরোবো। বিকাল 5:20। তো আমি মোটামুটি রেডি হয়ে বেরিয়ে গেছি। দেখা যাক যদি ইম্ফলের এদিক ওদিক একটু ঘুরে দেখা যায়, যতটা দেখা যায় সেটা শেয়ার করবো তোমাদের সবার সাথে। অ্যাকচুয়ালি আমি তো আর ট্রাভেল পারপাসে তো আসিনি, তো যতটা মার্কেট ঘুরে দেখা যায় বা কোনো ফুড জায়েন্ট সম্পর্কে যদি কোনো আপডেট পাই তো সেটা আমি তোমাদের সাথে তুলে ধরছি। তো চলো ঘুরতে যাওয়া যাক। করছে তো আউটসাইড এরিয়াটা দেখুন, এই বড় আউটসাইড। আমরা স্টে করছি এই রিসর্টটাতে। আমি অলরেডি রিসর্টের নাম আমি আপনাদের বলে দিয়েছি, আমি এই রিসর্টের কন্ট্যাক্ট নাম্বারও আমি দিয়ে দেবো। এখানে পুল বা সব কিছুই আছে, রেস্টুরেন্ট সব কিছুই আছে। ওই যে আমাদের গাড়ি আসছে, তো গাড়িতে উঠে যাই আগে, তারপর বাকি কথা পরে হচ্ছে। চলো রাস্তায় দেখা যাক, চেষ্টা করছি কতটা এক্সপ্লোর করা যায়। আমরা এখন যাচ্ছি ইম্ফলের ফেমাস মার্কেট ইমা মার্কেট। চলো সামনে ইমা মার্কেটের বিল্ডিং আছে, দেখাচ্ছে এই মার্কেট অ্যাকচুয়াল টাইম যেটা গুগল দেখাচ্ছে সেটা হচ্ছে 6টা, বাট আমাদের যে গাড়ির ড্রাইভার উনি বললেন মোটামুটি 7টা পর্যন্ত খোলা থাকে। চলো যাই, মোটামুটি ভিড় ভাড়টা ভালোই। দেখো আচ্ছা, এই যে ফ্লাইওভারটা আপনারা দেখতে পাচ্ছেন না, এটারও কিন্তু বিশাল একটা ঐতিহ্য আছে। এই ঐতিহ্যটা হলো এই যে ফ্লাইওভারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বীর টিকেন্দ্রজিৎ ফ্লাইওভার। আর এটা হচ্ছে মণিপুরের একমাত্র ফ্লাইওভার, মানে মণিপুর, গোটা মণিপুর স্টেটের মধ্যে, গোটা রাজ্যের মধ্যে একটাই ফ্লাইওভার আছে, হচ্ছে এটা। এছাড়া আর কোনো মণিপুরে ফ্লাইওভার নেই। ভাবতে পারছেন একটা রাজ্য যার মাত্র একটাই ফ্লাইওভার, তাও ওয়েল মেনটেন্ড। আমরা এখন যাচ্ছি ইমা মার্কেটের মধ্যে। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন সামনে, এর ভেতরে ইমা মার্কেট। এখানে আপনার সবজি মার্কেটটা, আমি সবজি মার্কেট দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। তবে একটা জিনিস নোটিস করা আমাদের এখানে কিন্তু শুটকি মাছের প্রচলনটা একটু বেশি। আমি যেটা দেখতে পাচ্ছি প্রচুর শুটকি চারিদিকে, আমি দেখছি শুটকি মাছের প্রচলনটা একটু বেশি। তো যারা বাংলাদেশের বন্ধুরা যারা বেশ খুশি হবেন, মানে বাংলাদেশ বলবো না, মানে বাঙাল বন্ধুরা যারা আছেন, আমি শুটকি মাছ খাই না, পছন্দ করি না বলতে পারেন, ওটা অনেকেই খায়, যারা খায় তাদের হয়তো খুব পছন্দ হতে পারে। তো এই শুটকি মাছের প্রচলন কিন্তু আমি আসামেও দেখেছি প্রচুর পরিমাণে। আমি যখন গুয়াহাটিতে ছিলাম, ওটা গেছিলাম, তখনও দেখেছি। আমি এখন ঢুকছি। আচ্ছা এখানে দেখুন এই যে বিল্ডিংটা আসছে ইমা মার্কেটে, এটা একটা বিল্ডিং, রাস্তার ওই দিকে একটা বিল্ডিং আছে। প্রথমে আমরা এই মার্কেটটাই ঘুরবো, তারপর আমরা ওই দিকটায় যাবো। প্রথমে আমরা এই মার্কেটটায় যাই। বেসিক্যালি পুজোর সামগ্রী পাওয়া যায়। এই মার্কেটের সঙ্গে আমাদের মেদিনীপুরের বড় বাজার আর কলকাতার এসপ্ল্যানেড, এই দুটোর
তুলনা কিন্তু করা যায়, মানে প্রাণকেন্দ্র বলতে পারেন, পুরো বাজার সমস্ত কিছু আপনি এখানে পাবেন। যে ভিড়টা আমার পেছনে, যে মার্কেটে ভিড়টা দেখতে পাচ্ছেন না, এটা দেখানোর একটাই উদ্দেশ্য, মণিপুর নিয়ে যে নিউজ মিডিয়া বা পাবলিকলি যে ভিডিও চলছে বা যে নিউজ আসছে সোশ্যাল মিডিয়া আমরা দেখছি, এটা কিন্তু সম্পূর্ণ তার উল্টো। মানে কোনো প্রবলেম নেই, চাইলে আপনারা আসতে পারেন। 2 রাত 3 দিনের জন্য একটা ছোট্ট ট্রিপ প্ল্যান বানিয়ে নিন, বানিয়ে চলে আসুন এখানে, একবার মণিপুর ঘুরে যান। যদি মণিপুর ট্রিপ প্ল্যান চাইছেন, নিচে বংজার্নির ট্রাভেল, বংজার্নি ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ফোন নাম্বার দেওয়া আছে। কমপ্লিট মণিপুর ট্যুর প্যাকেজ সম্পর্কে জানতে গেলে আপনারা অবশ্যই ওই নাম্বারে কল হোয়াটসঅ্যাপ করতে পারেন। ডিটেলসে ফ্লাইট বুকিং থেকে শুরু করে হোটেল বুকিং, গাড়ি বুকিং, যাবতীয় ফুল প্যাকেজ আপনারা পেয়ে যাবেন। তো চলুন আপাতত ইমা মার্কেটটা একটু এক্সপ্লোর করে দেখি। আমরা এই যে এই বিল্ডিংটা দেখে এলাম, এই পেছনের বিল্ডিংটা, সামনে একটা বিল্ডিং আছে এদিকে, আর ওইদিকে রাস্তা ওপারে একটা বিল্ডিং আছে, মানে ফ্লাইওভারের ঠিক ওপারে। এর আগে আমরা ওই দিকটা যে ছিলাম, ওখানে মেনলি গ্রসারি, পুজোর সামগ্রী, মাছ, সবজি এইসব ছিল। এবার ঠিক ওই বিল্ডিংয়ের উল্টো দিকে, মানে ওই বিল্ডিংয়ের অপোজিটে যেটা রয়েছে সেটা হচ্ছে জামা কাপড়ের দোকান রয়েছে। আমরা জামা কাপড়ের দোকানটা প্রথমটা দেখি। আচ্ছা, আরেকটা, এই মার্কেটের বিশেষত্ব আপনারা জানেন কিনা আমি জানি না, 500 বছরেরও বেশি পুরনো সময় ধরে এই মার্কেট চলে আসছে। এই মার্কেটের বিশেষত্ব হচ্ছে এখানে কিন্তু সমস্ত শপকিপার্স মহিলা, মানে এখানে কোনো পুরুষ নেই, সমস্ত যারা বিক্রি করছেন তারা কিন্তু মহিলা, আর এটাই এনাদের ঐতিহ্য। আর সত্যি এনাদের মধ্যে ব্যবহার কিন্তু খুবই ভালো। মানে আপনি যদি কোনো কিছু বিষয়ে জানতে চান, মানে এমন একটা হয় না কোনো জায়গায় আমরা দেখেছি, বিশেষ করে এসপ্ল্যানেডে, মানে জিনিসপত্র দেখার পর আপনার যদি মনে হয় কেনাকাটা করছেন না, একটা ইরিটেটিং ফিল আসে ওদের মধ্যে, মানে দোকানদারদের মধ্যে। বাট এখানে সেই জিনিসটা নেই, আপনি কিনুন বা না কিনুন, আপনি ওদের কাছে কি কিন্তু জিনিসটা দেখতে পারেন। তবে অবশ্যই বলবো আপনি কিনবেন না ইন্টেনশনালি ঘাঁটাঘাঁটি করে, মানুষকে খাটাবেন না, সামনে থেকে গিয়ে দেখুন, মানে ইন্টেনশনালি আপনি কিনবেনই না, অথচ মানুষকে হ্যারাসমেন্ট করবেন, এটা করাটা ঠিক নয়। বাট ভালো মোটামুটি। এই দেখুন, এখানে আমি একটা ট্র্যাডিশনাল ড্রেস কিনলাম এনার কাছ থেকে। আমার কোনো নেওয়ার ইন্টেনশন ছিলই না এনার কাছ থেকে নেবো বলে, বাট শুধু উনি ডাকলেন আমাকে, ডেকে বললেন নিয়ে যাও একটা বাড়ির জন্য, নিয়ে নিলাম এখান থেকে। এটা হচ্ছে এনাদের ট্র্যাডিশনাল ড্রেস, অবশ্যই পরে একটা ফটো ইনস্টাগ্রামে দেবো, মানে আমার নয়, এটা প্রীতির জন্য। মাত্র 300 টাকা, বেশি দাম নয়। যদি আপনারা কোনো সময় আসেন অবশ্যই এখান থেকে কিনবেন। ফার্স্টে আমি বলছিলাম যে এনাদের ব্যবহার কত ফ্রেন্ডলি, কত ভালো, ডেকে আমার সাথে কথা বলছেন। এনাদের হচ্ছে ট্র্যাডিশনাল ড্রেস, এটা হচ্ছে এনাদের ট্র্যাডিশনাল ড্রেস। আমার কোনো আইডিয়া নেই এই ব্যাপারটা নিয়ে, অনেকেই পড়তে দেখেছি পাহাড়ের মধ্যে, অনেকেই দেখেছি। লে লিয়া জাস্ট ইয়েওয়ালা দেখা। তো এই হচ্ছে, মানে যেতে যেতে আপনার সাথে সবাই মোটামুটি দেখি কথা বলবে, আর এমনটা বিরক্তি ভাব নেই যে আপনি নেবেন না বলে। তো হঠাৎ করে যখন ডালেন, মানে ওনার ব্যবহারের জন্য আমি নিতে বাধ্য হলাম। বেশি দাম না, ঠিক আছে, পরবে কি পরবে না জানি না, এটা নিয়ে নিলাম এনাদের ট্র্যাডিশনাল ড্রেস এখান থেকে। তো এটাই হচ্ছে ব্যাপার, মানে বিরক্তি ভাবটা আপনারা দেখতে পাবেন না। সত্যি খুব ভালো, মানে ডেকে আপনাকে কথা বলছে, আপনার সাথে কেমন কি সেগুলো সম্পর্কে জিজ্ঞেস করছে, কোথা থেকে এসেছি, মানে কোথায় থাকি। আর যখনই শুনছে না বাঙালি শুনলে যেন একটু আবেগপ্রবণ, একটু বেশি টাইপের, মানে যদিও বাঙালিরা যেখানেই যায় সেখানেই গিয়ে নিজেদের বন্ধুত্ব তৈরি করে নেয়, সেটা বড় কথা নয়, এই মোটামুটি ব্যাপার। সময় খুবই কম, ওই জন্য রাস্তার দুপারে মানে যা হোক করে ঘুরে নিলাম। 2টো বিল্ডিং, এই একটা ওই একটা, টোটাল 3টে আপনার ইমা মার্কেটের 3টে বিল্ডিং। তো এবার আমরা যাবো রাস্তার ওপারে, মানে 6:30টায় বন্ধ হওয়ার কথা, অ্যাকচুয়াল 6টা গুগল টাইম দেখাচ্ছে, বাট নর্মালি খোলা থাকে 6:30 থেকে 7টা, যেটা আমাদের ড্রাইভার বললেন। তো আপাতত দোকান অলরেডি ক্লোজ হওয়া শুরু হয়ে গেছে। তো 2টো আমরা দেখে নিলাম, একদিকে ওই গ্রসারি আইটেম, ফল, সবজি, মাছ এইসব আছে, আর একদিকে পুরোটাই জামা কাপড়। এবার আমরা যাবো রাস্তার ওদিকে, এগুলো কিন্তু সবগুলোই দোতলা বিল্ডিংগুলো, কিন্তু যে মার্কেটটা রয়েছে পুরোটাই গ্রাউন্ড ফ্লোরে, মানে আপনাকে ওপরতলায় উঠতে হবে না। তো চলো রাস্তার ওদিকটা এবার গিয়ে দেখি, রাস্তার ওদিকটায় কেমন কী চলেছে রাস্তার ওখানে। এবার আমরা এসেছি রাস্তার একদম অপোজিটের যে মার্কেট, মানে মার্কেটের যে বিল্ডিং রয়েছে সেই বিল্ডিংটাতে, একদম রাস্তার উল্টো দিকে রয়েছে। টোটাল 3টে বিল্ডিং ইমা মার্কেটের। জিনিস আমার মনে হলো, জানি না এটা ঠিক কি বেঠিক, বাট ট্রাফিক আইন কিন্তু প্রচুর ভায়োলেট হচ্ছে, যেটা কলকাতাতেও হয়।
মানে এমন না যে কলকাতায় হয় না, বাট কলকাতাতেও হয়, বাট এখানেও প্রচণ্ড পরিমাণে ট্রাফিক রুল ভায়োলেট হচ্ছে। এই দিকটাও বেসিক্যালি জামা কাপড়, অনেক দোকানই বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে যাওয়ার জন্য সেভাবে দেখাতে পাচ্ছি না, বাট প্ল্যান করে আসুন, অবশ্যই যোগাযোগ করুন মণিপুর ট্রিপের জন্য যদি আপনারা আসতে চাইছেন। তো এর থেকে বেটার কিছু পাবেন, মানে প্ল্যান হতো, আমি তো আনপ্ল্যান ট্রিপ নিয়ে এসেছি, মানে অন্য কাজে এসে জাস্ট একটা আইডিয়া নিয়ে নেওয়া আর কিছু না, তো সেটাই নিচ্ছে এখান থেকে। দিকের মার্কেটটা তাও বেশ কিছু দোকান খোলা আছে, বাট এই দিকের যে বিল্ডিংটা মানে আপনার ফ্লাইওভারের অপোজিটের যে বিল্ডিংটা রয়েছে এটাতে সবই বন্ধ, ম্যাক্সিমাম 90% সব অলরেডি ক্লোজ হয়ে গেছে। তো দেখছি আশপাশটা ঘুরে কী কী দেখা যায়। দেখ নর্মালি যে জিনিসটা দেখা যায় না সেটা দেখানোর জন্য আমি ভিডিওটা অন করলাম। এখানে মনে হচ্ছে রেডিওর প্রচলন এখনও আছে, দেখুন কত রেডিও বিক্রি হচ্ছে এখানে, মানে ছোট থেকে বড় মাপের, যেগুলো আমরা ছোটোবেলায় মানে দেখতে পেতাম সেই রেডিওগুলো কিন্তু এখন এখানে বিক্রি হচ্ছে। ইন জেনারেলি রেডিওটা মার্কেট থেকে প্রায় উঠে গেছে, মানে আমাদের দিকে যবে থেকে হাতে মোবাইল এসছে রেডিও নেই সেভাবে, বাট এখানে কিন্তু না ভরে ভরে রেডিও বিক্রি হচ্ছে, ভরে ভরে। মোটামুটি সবাইকে ঘুরে দেখালাম ইম্ফলের ইমা মার্কেট ঘুরে যেটা আমার মনে হলো এখানে কোনো অসুবিধা নেই, চাইলেই আসা যায়। তো আজকের ট্রিপ প্ল্যান আমার মোটামুটি এতটাই ঘুরিয়ে দেখাবো। আগামীকাল দেখছি কোথায় কোথায় যতটা টাইম বার করতে পারবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো যদি এইরকম ভিডিও তোমরা আরও দেখতে চাও তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। একটা ছোট্ট সাবস্ক্রাইব অনেক বড় অনুপ্রেরণা জাগায় আমাদের। ওই অনুপ্রেরণা যেটার কথা ভাবছো ওই অনুপ্রেরণাতে সব শেষ হয়ে গেছে, ওই অনুপ্রেরণা চাই না আমার চ্যানেল থেকে অনুপ্রেরণা চাইলেই হবে। ওই অনুপ্রেরণাতেই আমি আরও নতুন নতুন জায়গা এক্সপ্লোর করে তোমাদের সামনে সেটা তুলে ধরবো, আর এই 6 ইঞ্চির ছোট্ট স্ক্রিন দিয়ে তোমরা সেটা উপলব্ধি করতে পারবে। তো চলো দেখা যাক পরবর্তী কোন জায়গায় যাওয়া যায়। আপাতত এখন আমি হোটেলেই ফিরবো, হোটেলে ফিরে এখানে অবশ্য বেশি রাত পর্যন্ত না থাকাই ভালো, নতুন লোকাল আমি নয়, জানি না কী সিচুয়েশান আমি জানি না। তো চলো হোটেলে ফিরে যাই, তার আগে আমাকে খাবারের ব্যবস্থা করতে হবে, হোটেলে কোনো খাবার নেই, ওখানে রেস্টুরেন্টে কোনো খাবার নেই, তো এখান থেকে আমাকে কিছুটা খাবার নিতে হবে। খাবার নিয়ে তারপর আমি হোটেলে একবারে ফিরবো, পেট পুরো ভার, সকালে সেই কেএফসির খাবার খেয়ে, তো কিছুটা নিয়ে তারপর হোটেলে গিয়ে রাতে ডিনার করবো, তারপর কাল সকালে আবার বেরোবো। না ইমা মার্কেটের ঠিক বাম দিকটাতে একটু বেশি ভিড়ভাড়টা দেখতে পেলাম, তো কৌতূহলবশত অবশ্যই ভিড়ের মধ্যে ঢুকতেই হবে। সেই আমার কৌতূহল মেটাবো, সাথে সাথে সবার কৌতূহল মেটাবো। ওই মার্কেট ইমা মার্কেটের নিচের দিকের অংশটায় এখানে কী কী দোকান আছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। আমার কৌতূহল অবশ্যই জেগেছে কেন ভিড় এই দিকটায় কী রয়েছে দেখছি, তো তোমাদের সাথে মেনলি বেসিক্যালি এখানে যা দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে গ্রসারিজ আইটেম। এখানে গ্রসারিজ আইটেমগুলো বেসিক্যালি এখানে রয়েছে, তো দেখি যদি বাড়ির জন্য কিছু কেনাকাটা করা যায়, দেখে নিই সেখান থেকে কেনাকাটা করে নিয়ে যেতে পারি। এটা হচ্ছে ইমা মার্কেটের ঠিক পাশটায়, ওই ইমা মার্কেট আমার পেছনে, এটা অলরেডি আমি ঘুরিয়ে দেখিয়েছি সবাইকে। মিডিয়াম বলা যায়, তেমন কিছু খাবার পেলাম না স্ট্রিট ফুডে, তার জন্য আমি এখানে সফটি খেতে এসেছি। সফটি দেখো, সফটি কোন 20, মিডিয়াম কোন 30, কাপ 40, স্পেশাল কাপ 80, এই যে আমাকে দিচ্ছে মিডিয়াম কোন। আমি তেমন কিছু স্ট্রিট ফুড এখানে পাইনি, জাস্ট একবার দেখাতাম, ট্রাই করি বা না করি তোমাদের দেখাতাম। সফটি পেয়েছে আপাতত, এটা দিয়ে কাজ চালায়, আগের দিকে দেখবো কিছু যদি পাওয়া যায়। খারাপ না, ভালো, তবে বলবো মানালি সফটি এর থেকে ভালো, বা দার্জিলিংয়ের সফটি এর থেকে ভালো, মানে মানালি সফটটা বেশি ভালো লেগেছিল আমার। এটা দাম নিল 30 টাকা, দাম ঠিক আছে, রিজনেবল দাম। জায়গাটা মানে ইমা মার্কেট চত্বর আর তার পাশের এই যে লেনটা যেটা আছে, এটাকে ইজিলি যে কোনো হিল স্টেশনের মল রোড বলা যেতে পারে, বা যদি আপনি সমতল ভূমিতে যান, মানে আমাদের মেদিনীপুর হোক, কলকাতা হোক বা খড়গপুর হোক, সে জায়গায় মোটামুটি এটাকে আপনারা খড়গপুরে হলে গেট বাজার, মেদিনীপুরে হলে বড় বাজার, আর কলকাতায় হলে অবশ্যই এসপ্ল্যানেড। তবে একটা জিনিস যেটা দেখছি, আমাদের ওখানে যেমন রাত পর্যন্ত মার্কেট খোলা থাকে, এখানে কিন্তু সেরকম নেই, মানে 7টা বাজতে চলে, এখন বাজে 6:52, মানে ওই দিকটায় প্রায় ম্যাক্সিমাম দোকান কিন্তু বন্ধ হয়ে গেছে, ম্যাক্সিমাম একদম। যে
মেন মার্কেট ছেড়ে, মেন মার্কেটে বেশ কয়েকটা দোকান খোলা আছে, লাইট ফাইট জ্বলছে, বাট মার্কেটের আউটার এরিয়াগুলোতে বাইরে যে দোকানগুলো আছে সেগুলো প্রায় ক্লোজ। তো চলো আর বেশি ঘুরে লাভ নেই, কোথায় কী সমস্যা যদি শুরু হয়, তার থেকে আপাতত আমরা হোটেলে ফিরে আবার কথা বলছি বাকি কথা, তারপর আবার কাল মর্নিংয়ে বেরিয়ে সবার সাথে কথা হবে। চলো, হোটেল রুমে এসে পৌঁছে গেছি, এই মুহূর্তে রয়েছি হোটেল রুমেই। আপাতত আজকের মতো ট্রিপ এখানে এন্ড, ভিডিওটা এন্ড হচ্ছে না, এবার আবার কথা হবে আগামীকাল। তবে তার আগে আমাকে খাবারের ব্যবস্থা করতে হবে, এখনও পর্যন্ত আমি ডিনার কী করবো তার কোনো অপশান নেই। সামনাসামনি আশেপাশে পুরো গা ছমছমে পরিবেশ, পুরো জঙ্গল চারপাশটা, বাইরে যেতে পর্যন্ত ভয় লাগছে, মানে জানি না তো নতুন জায়গা, তো দেখছি। তবে সুইগি জোম্যাটো অ্যাভেলেবেল আছে, এটাই একটা গুড নিউজ। দেখছি যদি এখানে কিছু পাওয়া যায় তো খুব ভালো, না হলে সুইগি বা জোম্যাটো থেকে। আগামীকাল ফুল ডে ট্রিপ প্ল্যান থাকবে, যতটা সম্ভব এক্সপ্লোর করা যায় আমি তোমাদের সবাইকে দেখাবো। তো চলো, আজকের জন্য এতটাই থাক।